নমস্কার, সৃষ্টি সুখ ক্রিয়েশনসের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমরা এখন রয়েছি চেন্নাইতে। এখন আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গিয়েছে, আমরা এখন বেরোচ্ছি। আজ আমরা যাব মহাবালিপুরম। আপনারা আমার ভিডিওর সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। চেন্নাই থেকে মহাবালিপুরমের দূরত্ব প্রায় 58 কিলোমিটার। এই যে রাস্তাটি ধরে যাচ্ছি এটির নাম ইসিআর রোড। এক পাশে সমুদ্র এবং তার পাশ দিয়ে রাস্তা। সবার প্রথমে আমরা দেখব রক কাট শিবা টেম্পল এবং টাইগার কেভ। আমরা চলে এসেছি। এবারে পার্কিং এরিয়াতে আমরা গাড়ি পার্ক করে ভেতরের দিকে ঢুকবো। এখানে বেশ বড় পার্কিং এরিয়া রয়েছে, গাড়ি বা বাইক রাখার কোনো রকম কোনো অসুবিধে নেই। সামনে দেখা যাচ্ছে টিকিট কাউন্টার, সেখান থেকে টিকিট কেটে তারপর ভেতরে ঢুকতে হবে। এখানে ভারতীয় নাগরিকদের জন্য 25 টাকা এবং ভারতের বাইরের নাগরিকদের জন্য 300 টাকা। চলুন এবারে ভেতরের দিকে ঢুকি। এই টাইগার কেভ মহাবালিপুরম থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত এবং এটি মহাবালিপুরমের যে গ্রুপ অফ মনুমেন্টস রয়েছে তার মধ্যে একটি অন্যতম ঐতিহ্যবাহী স্থান। শিলাকাটা মন্দিরের ধাপের এখানে বিভিন্ন রকম নিদর্শন দেখা যায়। এই পাথরের শিলাকাটা গুহাগুলি নির্মিত হয়েছিল পল্লব বংশের দ্বারা খ্রিস্টীয় 8ম শতাব্দীতে। সামনে দেখতে পাচ্ছেন এটিও টাইগার কেভ পরিসরের মধ্যেই একটি বিশাল বড় শিলা, যা একটু হেলে রয়েছে কিন্তু কখনোই সেটা পড়ে যায় না। কি অদ্ভুত নিদর্শন! এই বৃহৎ শিলাগুলিতে শিলালিপি খনন করা হয়েছিল, যা এখন প্রায় বিলুপ্ত। চলুন এবারে টাইগার কেভ অর্থাৎ টাইগার গুহার সামনেটায় যাই, যার জন্য আমাদের এত দূরে ছুটে আসা। এই গুহাটির মুখে বাঘের মাথা খোদাই করা রয়েছে এবং যার জন্যই এটি নাম পেয়েছে টাইগার কেভ হিসেবে। আমরা চলে এসেছি সামনেটায়। কি অদ্ভুত সুন্দর নিদর্শন! যারা এই খোদাইটি করেছিলেন সেই যুগে তারা যে কত বড় মাপের শিল্পী ছিলেন তা আমরা আজ বলে বুঝাতেই পারবো না, কল্পনাও করতে পারবো না। এই গুহাটির ভেতরে কোনো প্রতিমা বা মূর্তি নেই, হয়তো সেই যুগে ছিল, যার নিদর্শন এখন আর পাওয়া যায়নি। খুব সুন্দর একটি জিনিস দেখলাম। এবারে চলুন একটু সমুদ্রের পাড়ে যাওয়া যাক। এই গেটের ওপারে বিশালাকায় সমুদ্র এবং এই টাইগার কেভটি কিন্তু সমুদ্রের পাড়েই অবস্থিত। শুধু টাইগার কেভটি নয়, মহাবালিপুরমের যতগুলো মনুমেন্টস রয়েছে সবগুলোই কিন্তু বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। গল্প করতে করতে আমরা চলে এলাম বিশালাকায় বঙ্গোপসাগর, অদ্ভুত সুন্দর নীল জল। এই জায়গায় দাঁড়ালে জীবনের সব দুঃখ কষ্ট সব যেন ভুলে যাওয়া যায়। এই বিশালাকায় সমুদ্রের তীরে দাঁড়ালে আমার একটাই কথা মনে পড়ে যে এত বড় সমুদ্র, তার এত জল, কিন্তু তার কোনো অহংকার নেই। আর আমরা কত ক্ষুদ্র মানুষ, এই বিশালাকায় সমুদ্রের কাছে আমরা ক্ষুদ্র মানুষ হয়েও আমাদের জীবনে কত অহংকার, লোভ, লালসা। যাই হোক, অনেকক্ষণ আমরা এখানে দাঁড়িয়ে থাকলাম। আজ ভীষণই রোদ, বেশ গরম হয়েছে এখানে। এবারে চলুন ফেরা যাক, আমরা আরো কিছু মনুমেন্টস দেখতে যাব। এখানে বেশ কিছু শঙ্খ, ঝিনুক ইত্যাদি পাওয়া যাচ্ছে। এগুলো নাকি সমুদ্র থেকে উঠে আসা তারা যারা জেলে রয়েছেন তারা সংগ্রহ করেন। তবে ভীষণই দাম চাইছিল, যার জন্য আমরা এগুলো নিলাম না। এখানে খুব সুন্দর একটি ঐতিহাসিক নিদর্শন আমরা দেখলাম। এবারে আমরা আবার ইসিআর রোড ধরে মহাবালিপুরমের দিকে এগিয়ে যাচ্ছি। এক পাশে সমুদ্র এবং তার পাশ দিয়ে রাস্তা, দেখতে অপরূপ সুন্দর লাগছে। আমরা মহাবালিপুরমের কাছে পৌঁছে গিয়েছি। এই জায়গাটিকে মামালাপুরমও বলা হয়। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অন্তর্গত এখানে 7টি এরকম মনুমেন্টস রয়েছে। এটি এখানকার টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে 7টি মনুমেন্টই আমরা দেখতে পারবো। এখানকার টিকিটের মূল্য 40 টাকা।
চলুন সবার প্রথমে আমরা চলে এসেছি শোর টেম্পল দেখতে। শোর টেম্পলের পরিসরটি অনেকটাই বড়, অনেকটাই হাঁটতে হবে। তার জন্য সামনে যে গাড়িগুলো দেখছেন সেগুলি কোনো বৃদ্ধ মানুষ থাকলে তাদেরকে নিয়ে যাওয়া নিয়ে আসা করছেন। আমরা শোর টেম্পলের সামনেটায় চলে এসেছি। এটি একটি উপাসনালয় এবং এটি তৈরি হয় পল্লব রাজবংশের দ্বিতীয় নরসিংহ বর্মনের রাজত্বকালে। বড় বড় গ্রেনাইট ব্লক দিয়ে নির্মিত এই মন্দির রথের আদলে তৈরি। তবে এখানে এসে সব থেকে আমার ভালো যেটা লাগছে সেটা হলো এই বঙ্গোপসাগরের তীরে এই মন্দিরটি অবস্থিত, আর তার জন্যই এর নাম পড়েছে শোর টেম্পল, অর্থাৎ তীরে অবস্থিত মন্দির। মন্দির পরিসরে যাওয়ার আগে আমরা এই সমুদ্রের সৌন্দর্য উপভোগ একটু করতে এলাম। কি অদ্ভুত সুন্দর লাগছে এখান থেকে যে দেখতে। আমি ক্যামেরায় কতটা ক্যামেরাবন্দি করতে পারলাম এবং আপনাদের সামনে তুলে ধরতে পারছি আমি জানি না, তবে আপনারা এখানে আসলে প্রত্যক্ষভাবে যখন দেখবেন অদ্ভুত সুন্দর জায়গা এটি। আপনারা যারা বিভিন্ন কাজে চেন্নাইতে আসেন তারা অবশ্যই একটা দিন হাতে রেখে এই মহাবালিপুরমের এই বিভিন্ন মনুমেন্টস গুলোকে ঘুরে দেখবেন। চলুন এবারে মন্দিরের কাছাকাছি যাই। কি অদ্ভুত সুন্দর করে খোদাই করে এই মন্দিরটিকে নির্মাণ করা হয়েছে। একটা কথা না বললেই নয় যে সেই সময়ের শিল্পকর্ম এতটাই উন্নত ছিল যে এত সুন্দরভাবে পাথরকে খোদাই করে এই ধরনের মন্দিরগুলি স্থাপন করা হয়েছে। এই মন্দিরের গর্ভগৃহে রয়েছে শিবলিঙ্গ এবং তা এখনো বিরাজমান। আমরা আর মন্দিরের ভেতরে ঢুকবো না, এবারে আমরা এখান থেকে বেরিয়ে যাব অন্যান্য মনুমেন্টস গুলো দেখার উদ্দেশ্যে। আবারও প্রাণ ভরে চোখ জুড়িয়ে দেখে নিচ্ছি এই সুন্দর জায়গাটিকে। ভবিষ্যতে কোনোদিন আবার যদি চেন্নাই আসি আমি এই জায়গাটিতে অবশ্যই একবার আসব। আমার মনটা যেন পড়ে রইল এই সুন্দর বঙ্গোপসাগরের তীরে। এখানে রাস্তায় চলতে গেলে অনেক এরকম ভাস্কর্যের দোকান রয়েছে, বিভিন্ন ধরনের এরকম ছোট ছোট মূর্তি কিন্তু এখানে কিনতে পাওয়া যায়। ওই দূরে দেখা যাচ্ছে মহাবালিপুরম লাইট হাউস, তবে লাইট হাউসেও এখন আমরা আর যাব না। এবারে আমরা চলে এলাম অর্জুনাস পিনান্স এবং কৃষ্ণা মণ্ডপা। এই জায়গাটিতে কিন্তু একটু গাড়ি রাখার সমস্যা হচ্ছে, যার কারণে আমরা ভেতরে এখন আর ঢুকবো না। দূর থেকেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই যে সামনে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় কৃষ্ণা মণ্ডপা এবং এর ভিতরে কৃষ্ণের মূর্তি খোদাই করা রয়েছে। আর এই পাশে যে খোদাই করা জায়গাটি দেখছেন এটাকে বলা হয় অর্জুনাস পিনান্স অথবা অর্জুনের তপস্যা। এটি একটি শিলার উপর খনন করা হয়েছে। এতে চিত্রিত আছে অর্জুনের তপস্যা এবং চিত্রিত রয়েছে ভাগীরথের নেতৃত্বে স্বর্গ থেকে পবিত্র নদী গঙ্গার পৃথিবীতে অবতরণের গল্প। এবারে চলে এলাম কৃষ্ণা ওয়াটারফল। ওই যে দূরে পাথরটি দেখছেন বিশাল বড় শিলা এটিও, এবং সব থেকে অদ্ভুত ব্যাপার হলো এটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হেলে রয়েছে, কিন্তু এই পাথরটি কোনোভাবেই কখনো পড়ে যায় না। কিভাবে এই বিশালাকায় শিলা এইভাবে আটকে রয়েছে তা কেউ জানে না। যাই হোক, এবারে আমরা ফেরার পথ ধরব। আমার এই ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।